নতুন বর্ষের শুভেচ্ছা জানাই। কারণ একটি ব্যতিক্রমধর্মী উদ্দেশ্য এবং আইডিওলজি নিয়ে তারা যাত্রা শুরু করেছে এবং অরাজনৈতিক একটি চ্যানেল, যেটি গণমানুষের হৃদয়ে পৌঁছতে পারবে বলে আমি বিশ্বাস করি এবং সমাজে প্রচুর নেতিবাচক চ্যানেলে ভরপুর। আমরা আশা করব টিটি চ্যানেলটি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে মানুষকে উদ্বুদ্ধ করবে। কারণ আমরা কোনো নেগেটিভ নিউজ শুনতে চাই না, আমরা কোনো অ্যাসিড নিক্ষেপের খবর শুনতে চাই না, আমরা কোনো ইভটিজিং এর খবর শুনতে চাই না, আমরা কোনো ধর্ষণের খবর শুনতে চাই না। আমরা শুধু এই বাংলাদেশের আলোকিত কিছু মানুষের গল্প শুনতে চাই। আমরা এই সমাজের সফল কর্মকাণ্ডের খবর শুনতে চাই চ্যানেল টিটির মাধ্যমে। চ্যানেল টিটিকে শুভেচ্ছা এবং অভিনন্দন ইউনিভার্সাল মেডিকেল কলেজের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। চ্যানেল টিটির সংবাদ ড্রিমল্যান্ড স্টুডেন্ট কনসালটেন্সি বাংলাদেশ উইকে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি জামিলুর রহমান। শুরুতেই হেয়ারলিং বিডিএস সংবাদ শিরোনাম। করোনা মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, আধুনিক চিকিৎসা নির্ভর অনেক দেশকে পেছনে ফেলে বিশ্বেও ভালো অবস্থানে। করোনার প্রভাব আর উবার পাঠাও এর কারণে সিএনজি ব্যবসায় ধস, নেই আগের মতো একতরফা বাণিজ্য। ঢাকার বেশিরভাগ ফুটপাত অবৈধ দখলদারদের কবলে, লাইনম্যান নামধারীদের টাকা দিলেই সব বৈধ। এবং ট্রাম্পের ইমিগ্রেশন নীতি বাতিলে আলোর মুখ দেখছেন লাখো অভিবাসী, বাইডেনের হাত ধরে টাকা বাস্তবায়নের প্রত্যাশা। শুনছিলেন শিরোনাম। এছাড়া বিশেষ প্রতিবেদনও থাকছে। সৌদিতে বিনামূল্যে দেয়া হচ্ছে করোনার ভ্যাকসিন, প্রবাসী বাংলাদেশিরাও পাচ্ছেন সেই সুযোগ। এবার বিস্তারিত। বৈশ্বিক মরণব্যাধি করোনা ভাইরাসের মহামারী মোকাবিলায় দক্ষিণ এশিয়ায় শীর্ষস্থানে উঠে এসেছে বাংলাদেশ। আর উন্নত অনেক দেশকে ছাড়িয়ে বিশ্বে 20তম স্থানে রয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ব্লুমবার্গ প্রকাশিত কোভিড রেজিলিয়েন্স র্যাঙ্কিংয়ে এ তথ্য উঠে এসেছে। তাতে বাংলাদেশের নিচে রয়েছে ভারত ও পাকিস্তান। এমনকি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি ও সৌদি আরবের মতো দেশগুলোর চেয়েও এগিয়ে রয়েছে বাংলাদেশ। করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক আঘাত মোকাবিলায় সক্ষমতা সহ বিভিন্ন সূচকের উপর ভিত্তি করে কয়েক মাস ধরে করোনা সহনশীল দেশের আন্তর্জাতিক র্যাঙ্কিং প্রকাশ করছে ব্লুমবার্গ। এর আগে ব্লুমবার্গের র্যাঙ্কিংয়ে নভেম্বরে 24তম স্থানে ছিল বাংলাদেশ। কিন্তু চমৎকার দক্ষতা দেখিয়ে এক মাসের ব্যবধানে 4 ধাপে উন্নীত হলো বাংলাদেশ। ব্লুমবার্গের হিসেব মতে বাংলাদেশের মাত্র 5% মানুষ করোনা ভ্যাকসিন সুবিধার আওতায় রয়েছে। দেশটির প্রতি লাখে করোনা আক্রান্তের সংখ্যা 34 জন। মাসে মৃত্যুহার 1.6%। প্রতি 10 লাখে 44 জন মানুষ মারা গেছেন। এদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পরে 29 নম্বরে রয়েছে পাকিস্তান। তাদের স্কোর 54.8 পয়েন্ট। আর 50.6 পয়েন্ট নিয়ে 39 নম্বরে রয়েছে ভারত। যদিও ভ্যাকসিন প্রাপ্তির দিক থেকে এই দুই দেশই বাংলাদেশের চেয়ে অনেকাংশেই এগিয়ে। করোনার সংক্রমণ ও মৃত্যুহার নিয়ন্ত্রণ এবং ভ্যাকসিন প্রাপ্তির নিশ্চয়তার সূচকে ভালো স্কোরে র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। তাদের সংগ্রহ 85.6 পয়েন্ট। আর দ্বিতীয় স্থানে থাকা তাইওয়ানের স্কোর 82.4। রাইড শেয়ারিংয়ের কারণে ধস নেমেছে দীর্ঘদিনের পরিচিত সিএনজি অটোরিকশার ব্যবসায়। এখন আর খোঁজাখুঁজি ও দর কষাকষিতে সময় নষ্ট করেন না কেউ। স্মার্টফোন আর রাইড শেয়ারিং অ্যাপস মানুষের হাতের নাগালে পৌঁছে দিয়েছে ব্যক্তিকেন্দ্রিক পরিবহন। তাই তো কমেছে সিএনজির চাহিদা। আর সিএনজির অ্যাপস উভয়তে নেই তেমন কোনো সাড়া। সে কারণে অনেকে সিএনজি ছেড়ে নেমেছেন মোটর বাইক নিয়ে। আরও জানাচ্ছেন তানভীর চৌধুরী, ছবি তুলেছেন মুজিবুর রহমান। ব্যস্ত নগরী রাজধানী ঢাকা, প্রায় 2.5 কোটি মানুষের বসবাস এই শহরে, যেখানে প্রতি মিনিটের দাম অনেক। কিন্তু ব্যক্তিগত গাড়ির বাইরে এখানে গণপরিবহন ব্যবহারকারীদের সময়ের মূল্য একেবারেই অর্থহীন। প্রয়োজনে সিএনজি অটোরিকশা কিংবা ট্যাক্সি ক্যাব কিছুই পাওয়া যায় না হাতের নাগালে। আর বৃষ্টি, রাজনৈতিক অস্থিরতা, সভা সমাবেশ বা বড় আয়োজনের কোনো পাবলিক পরীক্ষা থাকলে তো কথাই নেই, পাল্টে যায় চিত্র।
কমে যায় পরিবহনের সংখ্যা। সে কারণেই ব্যক্তিকেন্দ্রিক পরিবহন সহজলভ্য করতে উন্নত বিশ্বের অনুকরণে প্রতিষ্ঠা করা হয় দেশি বিদেশি বিভিন্ন রাইড শেয়ারিং কোম্পানি। স্বল্প খরচে সহজলভ্য ও আরামদায়ক এবং দ্রুত ভ্রমণের কারণে জনপ্রিয় হয়ে ওঠে ওইসব প্রতিষ্ঠান। শেয়ার রাইডিংয়ের জনপ্রিয়তা ব্যবসা হারাতে বসছে নগরী দাপিয়ে বেড়ানো সিএনজি ড্রাইভাররা। নগর জুড়ে নেই তাদের প্রভাব। যাত্রীরাও ঝামেলা ও সময় দুটো বাঁচাতে নিচ্ছেন শেয়ার রাইড। ঝোপ বুঝে যাত্রীদের অসহায়ত্বে বেশি ভাড়া হাঁকানোর সুযোগও এখন নেই। মোটরসাইকেল পাড়ার কারণে সিএনজি যাত্রী কম, ভাড়া কম, দেখা গেছে সারাদিনে বেতন পায় না, যাত্রী পায় না, বয়া টয়া থাকি। যদি ভাড়া বেশি চাই কয় যাবো না। উভয় পাঠাও এই রাইড শেয়ারগুলোকে কারণে মনে করেন আমাদের এখন টিপ নাই। প্যাসেঞ্জার মনে করেন নাই বললেও চলে। মনে করেন একটা যাত্রী নামাইলে 1 ঘন্টা আধা ঘন্টা ঘুরে আবার আরেকটা যাত্রী পাই না। এই যে 1 ঘন্টা আধা ঘন্টা উপর যে কারণ বাজারটা ঘুরতে আসে, কোনো যাত্রী নেই। প্যাসেঞ্জার আগের থেকে অনেক কম। একসময় সিএনজি ড্রাইভাররা মিটারে যেতে চাইতেন না, আর এখন উল্টো মিটারে ইচ্ছুক নন যাত্রীরা। সরকরা চলেন, মিটারে যাবে ঘন্টাকে 180 টাকা দিয়ে, 150 টাকা দিয়ে তো বলুন মিটারে যাবেন না, আপনি ভাড়া কম মিটারে চলেন, আপনি 30 টাকা বাড়তে দিয়ে। পরিবার পরিজন নিয়ে হেঁটে হেঁটে দর কষাকষি এড়াতে অনেকেই বেছে নিচ্ছেন উবার কিংবা পাঠাও। পাঠাওতে অনেক সময় কম লাগে, যার কারণে ওরা পাঠাওতে উঠতে চায়। তাছাড়া আপনার ওই যে আমাদের তো ভাড়া বেশি, আমাদের একজন সিঙ্গেল যে প্যাসেঞ্জারগুলো ওইগুলো আমাদের গাড়িতে উঠতে চায় না সিএনজিতে। বাড়তি আর কি ভাড়া দিতে চায় না, অনেক সময় মিটারেও যাইতে চায় না। আবার আমরা এদিক দিয়ে পুলিশেরও হয়রানি হই। মোটামুটি একটা ইসের ভিতরে, ক্রাইসিসের ভিতরে আমরা আছি। এদিকে সিএনজি চালকদের জন্য ওভাই নামে নির্দিষ্ট রাইড শেয়ার কোম্পানি থাকলেও সেটির মাধ্যমে পাচ্ছেন না তেমন যাত্রী। কোনোদিন আমি 500 টাকা পাই, কোনোদিন দেখা গেছে পকেট থেকে 700 টাকা জমা দিয়ে যাইতে হয়। করোনার ভিতরে, লকডাউনের ভিতরে জমাটা একটু কমাইছিল, এখন আবার জমা ডাবল করছে, এখন 1100 টাকা জমা দেওয়া লাগে। তারপরে গ্যাস খরচ আছে 350-400 টাকার, তারপর দুপুরে নিজের খাবার, এগুলো দিয়ে মানে আমাদের খুব কষ্টের ভিতরে আছে। আমরা কোনোদিন 300 পাই, কোনোদিন 500 পাই, কোনোদিন থাকে না 1 টাকাও। এই ইটপাথরের শহরে জীবিকার তাগিদে ছুটছে সবাই, চলছে প্রতিযোগিতা। অক্লান্ত পরিশ্রম করে দিন শেষে কেউ হয় সফল, আবার কেউ হেরে যায়। তবুও শহর জুড়ে থেমে নেই এইসব অক্লান্ত পরিশ্রমী মানুষগুলোর সংগ্রাম। তানভীর চৌধুরী, চ্যানেল টিটি নিউজ, ঢাকা, বাংলাদেশ। ঢাকার বেশিরভাগ ফুটপাত রয়েছে অবৈধ দখলে। কোথাও পান, সিগারেট বা চায়ের দোকান অথবা বিভিন্ন পণ্যের হকার কিংবা গ্যারেজ দখল করে রেখেছে পথচারীর ফুটপাত। আবার কোথাও কোথাও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের দখলে রয়েছে নগরীর অনেক গুরুত্বপূর্ণ ফুটপাত। নগর জুড়ে ফুটপাতের অবৈধ দখলকে কেন্দ্র করে রয়েছে চাঁদাবাজিও। লাইনম্যান নামধারীদের টাকা দিলে দখল হয়ে যায় বৈধ। সড়কের এই অব্যবস্থাপনা দেখার যেন কেউ নেই। মুজিবুর রহমানের ক্যামেরায় তানভীর চৌধুরীর রিপোর্ট। ফুটপাত ছেড়ে সড়কে নেমে ছুটছেন গন্তব্যে। অভিধানে অর্থ ঠিক থাকলেও বাস্তবে ফুটপাত ব্যবহার হয় ভিন্ন কাজে। কোথাও দোকান, কোথাও বা গ্যারেজ অথবা ময়লার ভাগাড়, নয়তো নিজের মনে করে সদ্ব্যবহার করছেন অনেকে। নগরীর বেশিরভাগ ফুটপাতই রয়েছে অবৈধ দখলে, আর যেসব ফুটপাত দখলমুক্ত সেগুলো হাঁটার জন্য অনুপযুক্ত। এফডিসি থেকে কাউরান বাজার পেট্রোবাংলা পর্যন্ত ফুটপাত পুরোটাই অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে। আর পেট্রোবাংলা ও বিটিএমসি ভবনের মাঝে সড়ক হয়ে সাবেক জনতা টাওয়ার, আইসিটি ভবন পর্যন্ত দুপাশের ফুটপাত আড়তদার কিংবা সবজি ব্যবসায়ীদের দখলে। কোথাও কোথাও অধিকার ভেবেই দখলে রেখেছেন দোকানদাররা। অন্যদিকে ইটিভির সামনে থেকে বিটিএমসি ভবন পর্যন্ত ফুটপাত হকারদের দখলে। পথচারীদের চলাচল সড়কে। এতে করেই কখনো কখনো ঘটছে ছোট বড় দুর্ঘটনা। গুলিস্তান, ফুলবাড়িয়া, পল্টন, মতিঝিল, বাইতুল মোকাররম, নিউ মার্কেট কিংবা ফার্মগেট সহ নগরীর সবখানেই একই চিত্র। হকারদের দৌরত্ব, অবৈধ স্থাপনা ও পার্কিং, অথবা ময়লা আবর্জনা, নয়তো মলমূত্র, না হয় ভবন নির্মাণ সামগ্রীর দখলে পথচারীর ফুটপাত। তো দখলদারের দখলে চলে গেছে। এটা তো এখন সরকার বা প্রশাসনের কোনো নজরে আসে না। আর সাধারণ পাবলিক আমাদের দুর্ভোগ হয় আমাদের। আর দেখেন দুপাশে চতুর্দিকে সব দখলে আছে। ফুটপাতের রাস্তা ইয়াতে আছে আপনার প্রাইভেট কার।
আরও অনেক কিছু। মতো সরকার যা ইচ্ছা সেটি করে, এটা তো ফুটপাত না, এটা মাছের বাজার হয়ে গেছে। হ্যাঁ, এটা মাছের বাজার হয়ে গেছে। খালি এখানে কেন, গুলিস্তানে দেখেন সব ওখানে ভাড়ার বিনিময়ে চলছে, কাজে এটা আমরা বলি কোনো লাভ হবে না। এসব ফুটপাতে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত নানা সমস্যা ও বিড়ম্বনার শিকার হচ্ছেন পথচারীরা, ফলে ফুটপাত ব্যবহারে নিরুৎসাহী অনেকেই। এছাড়া ফুটপাত দখলে রয়েছে ব্যবসায়ীদের নানা রকমের সংগঠন, তাদের পক্ষে তোলা হয় চাঁদা। আপনি বসবেন, শুধু লাইনম্যানের টাকা দিবেন, হয়ে যাবে। হ্যাঁ, লাইনম্যান টাকা ওটা সবার থেকে টাইম অন্যান্য সময় আসে, ঠিক নেই। এই যে আমরা সবাই রাস্তাঘাটে দোকান লাগাই, এই জন্য একটু ঝামেলা হয়। এইটা ক্ষতি হয়, গাড়ি যানজট লাগে, এটা ঠিক আছে, কিন্তু এখন এই জিনিসটা তো হইলো প্রশাসনে দেখাটা উচিত, ঠিক আছে না? এটা তো অবশ্যই আমরা জনগণের পথে একটা ব্যারিকেড সৃষ্টি করতে আছি, অন্যায় করতেছি। অনেকের পকেট মার হয়, বিভিন্ন ধরনের ঝামেলা হয়। অন্যদিকে বিভিন্ন সুপারমার্কেটের সামনে ফুটপাত থাকে হকারদের দখলে, এতে ক্ষতি শিকার হন মার্কেট ব্যবসায়ীরা। কয়েকটা পুরুষ একসাথে থাকে, ওই মহিলাটা ঢুকতে পারে না, এবং এমনভাবে বসা হয় যাতে মানে লোকজন হাঁটার কোনো পরিস্থিতি থাকে না। এটা আমরা কার কাছে কমপ্লেন দেবো? কর্তৃপক্ষ একদিন উঠায়, একদিন বসে, এই পুলিশ উঠায়, এই আবার বসে, আবার উঠায়, আবার বসে। এখানে যারা ইনভেস্ট যেভাবে করছে সেই অনুপাতে আমাদের সেল নেই। এটা না থাকার একমাত্র কারণ ফুটপাতে যারা বসছে তাদের কোনো ইনভেস্ট নাই বলে শুধু কিছু মাল নিয়ে তারা দোকানদারি করতেছে। দফায় দফায় রাজধানীর ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে তা আলোর মুখ দেখেনি। কিছুদিন দখলমুক্ত থাকলেও সময় গড়ালেই তা ফিরে যায় আগের রূপেই। তানভীর চৌধুরী, চ্যানেল টিটি নিউজ, ঢাকা, বাংলাদেশ। এবার আমেরিকার খবর। দু সালে ক্ষমতায় আসার পর ইমিগ্রেশন বিরোধী যে কটি কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, তার মধ্যে অন্যতম ছিল ডাকা। ট্রাম্প প্রশাসনের একরোখা নীতিতে অনিশ্চিত হয়ে পড়ে প্রায় 10 লাখ অভিবাসীর ভাগ্য। অনিবন্ধিত এসব অভিবাসীরা বাবা মায়ের সঙ্গেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তবে বিদায় বছরে ট্রাম্পের ওই নির্বাহী আদেশ বাতিল করে দেয় ইউএস সুপ্রিম কোর্ট। এর মধ্য দিয়ে নতুন আশার আলো দেখছেন ড্রিমাররা। ওবামা প্রশাসনের নেয়া ডাকা প্রকল্পটি বাস্তবায়ন করবেন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন, এমন স্বপ্ন দেখছেন সংশ্লিষ্টরা, যাতে উপকৃত হবে অসংখ্য বাংলাদেশি তরুণ তরুণী। আনোয়ার হোসেন বাবুর ক্যামেরায় বিস্তারিত শিবলি চৌধুরী কায়েসের রিপোর্টে। Immigration policy to make it more fair, more efficient, and more just, specifically for certain young people, sometimes called dreamers. 2012 সালে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েই ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল ডাকা নামক এই প্রকল্পটি ঘোষণা করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা। They were brought to this country by their parents, sometimes even as infants, and often have no idea that they're undocumented until they apply for a job. শৈশব কৈশোরে মা বাবার সঙ্গে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী তরুণ তরুণীরা প্রেসিডেন্ট ওবামা গৃহীত ডাকা কর্মসূচির আওতায় পেয়েছিল বৈধতার সুযোগ, সেই সাথে পড়ালেখা এবং ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগও। যাদের একটি বড় অংশ ল্যাটিন আমেরিকার দেশ থেকে আগত। স্বপ্নের দেশে প্রবেশকারী অনিবন্ধিতদের মধ্যে রয়েছে অসংখ্য বাংলাদেশিও। 2002 থেকে এই পর্যন্ত আমি এখানে আনডকুমেন্টেড হিসাবে স্কুলে যেতেছি, কাজ করতেছি। তারপরে 2012-এ যখন প্রেসিডেন্ট ওবামা ডিফার্ড অ্যাকশন দিছে, তারপরে আমি একটা ওয়ার্ক পারমিট পেয়েছি, সোশ্যাল সিকিউরিটি পেয়েছি। কিন্তু ইমিগ্রেশন বিরোধী নীতি নিয়ে 2017 সালে ক্ষমতা গ্রহণকারী ট্রাম্পের এক আদেশে বাতিল হয়ে যায় প্রায় 10 লাখ তরুণ তরুণীর স্বপ্ন। অনিশ্চিত অন্ধকারে নিমজ্জিত হয় তারা। President Obama's illegal executive order on immigration. নানা প্রতিবাদ আর মানবাধিকার সংগঠনগুলোর আন্দোলনের মুখে ট্রাম্প নীতির বিরুদ্ধে অবস্থান নেয় ইউএস সুপ্রিম কোর্ট। Federal judge ordered the Trump administration to fully restore DACA. এর রায়ের ফলে অপ্রাপ্ত বয়সে আমেরিকা প্রবেশকারী 10 লাখেরও বেশি অভিবাসী এখন আশার আলো দেখতে শুরু করেছেন। প্রেসিডেন্ট ওবামা যেভাবে আদেশ দিয়েছিলেন, অরিজিনাল আদেশের মাধ্যমে কাজ চলতে থাকবে, এটা স্থগিত থাকবে না। এই মুহূর্তে যারা 2007 সালের জুনের 15 তারিখের আগে এখানে আসছেন এবং তাদের ওই সময় বয়স 16 বছরের কম ছিল এবং কোনো প্রকার ক্রিমিনাল কেসে অভিযুক্ত হন নাই অথবা রাষ্ট্রীয় নিরাপত্তার হুমকি স্বরূপ কোনো কাজ করেন নাই,
এগুলো প্রমাণ যদি করতে পারেন এবং হাই স্কুল ডিপ্লোমা এখান থেকে নিয়েছেন বা কলেজে অধ্যয়নরত আছেন, তারা সবাই এখন লিগ্যালাইজেশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবেন। এদিকে ট্রাম্প নীতির সমালোচনা করে জো বাইডেনের অঙ্গীকার ছিল নির্বাচিত হয়ে ডাকা প্রকল্পকে আইনে রূপ দিবেন, বাস্তবায়ন করবেন লাখো ড্রিমারদের স্বপ্ন। 8 years ago, thanks to the tireless efforts of advocates and dreamers, the Obama-Biden administration made history by creating the Deferred Action for Childhood Arrivals program. It was an incredible step forward, one that gave dreamers protection and confidence to contribute more fully to our society, whose home is here, who already are Americans in every way that matters. And we're going to fight him every step of the way. কেবল ডাকা প্রকল্পই নয়, ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেন্ট বিরোধী সব নীতি বাতিল করবেন নির্বাচিত প্রেসিডেন্ট, এমন প্রত্যাশা অনেক বাংলাদেশির। নেক্সট প্রেসিডেন্টের কাছে আমরা সবাই আশাবাদী যে সে ভালো কিছু হবে, কিছু একটা সেখানে যে সমস্ত সে করছে ইজিভাবে একটু দেখলেই হয়, ইজিভাবে আনতে হবে, কঠিন করে হচ্ছে। বিশ্লেষকদের মতে করোনাকালীন যুক্তরাষ্ট্রের পঙ্গু অর্থনীতি এবং ভঙ্গুর ইমিগ্রেশন ব্যবস্থা সহ অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আগামীর প্রেসিডেন্ট জো বাইডেনকে। ইজিলি প্রেসিডেন্ট এক্সিকিউটিভ অর্ডার দিতে পারেন, এট দি সেম টাইম নেক্সট প্রেসিডেন্ট ওই সমস্ত এক্সিকিউটিভ অর্ডারকে বাতিল করতে পারেন। জর্জিয়া সিনেট রেইসে ডেমোক্রেটিক পার্টি উইন করে, তখন তাহলে দেখা যাবে জো বাইডেন অলমোস্ট এভরিবডি কে এখানে নিয়ে আসতে পারবে। মানুষকে লিগালাইজ করা, অভিবাসন সংস্কার করা বা যে কোনো কিছু করা ওর জন্য অত্যন্ত ইজি হয়ে যাবে। সো আমরা আশা করতেছি জো বাইডেনের শাসনামল তা ইমিগ্রেশন কমিউনিটির জন্য সুবাতাস বইতে থাকবে। সংবিধান মতে আগামী 20 জানুয়ারি আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করবেন বাইডেন। সেই পর্যন্ত আশায় বুক বেঁধে আছেন লাখো ড্রিমার এবং অভিবাসী। যে জটিলতা এবং পেন্ডিং ইমিগ্রেশন, বাবা মাকে এদেশে আনা, স্ত্রী সন্তানকে এদেশে আনা, সেগুলো অনেকটা সহজ হবে। চৌধুরী কায়েস, চ্যানেল টিভি নিউজ। এ পর্যায়ে নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন থাকছে করোনার থাবায় নিউ ইয়র্কে বন্ধের পথে অসংখ্য সেবামূলক প্রতিষ্ঠান, লোকসানের মুখে রেস্টুরেন্ট ব্যবসা, টিকে থাকার লড়াইয়ে গ্রোসারি মালিকরা। সৌদিতে বিনামূল্যে দেয়া হচ্ছে করোনার ভ্যাকসিন, প্রবাসী বাংলাদেশিরাও পাচ্ছেন সেই সুযোগ। সিটির হেলথ ডিপার্টমেন্টের পূর্ণ মানদণ্ডে তরতাজা ও ঐতিহ্যবাহী সুস্বাদু খাবারে রয়েছে ব্যাং ব্যাং শ্রিম্প, ডাম্পলিং, সালমন স্টেক, রকমারি বিরিয়ানি এবং চিকেন ললিপপের মতো বাহারি খাবার। আমরা উবার ইটস, ডোরড্যাশ আর গ্রাবহাবের মাধ্যমে খাবার ডেলিভারি করে থাকি। এই করোনা মহামারীতে ঘরে বসে নিশ্চিন্তে অর্ডার করুন www.halalfresh.nyc। হালাল ফ্রেশ প্রিমিয়াম চাইনিজ কিচেন, 2241D ওয়েস্টচেস্টার অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। হালাল ফ্রেশ, আজকে রাখুন, আমরা আছি আপনাদের সাথে। I don't know what the fares are because I've never taken Uber before. But যে আনএমপ্লয়েড ইন্স্যুরেন্স যাওয়া হচ্ছে ইয়েলো ট্যাক্সি ড্রাইভারকে, ক্যাব চালিয়ে যারা সফল হয়েছেন তাদের দুঃখ কষ্টের কথা শুনবো। অনেকেই হয়তো দেশে যে বলতে চায় না যে আমি ইয়েলো ক্যাব চালাই, আসলে এটা বোকামি। আমরা এই যে কেবি, উবার এবং নিজের স্বাধীনতা আছে বলেই আমরা এই মসজিদে নামাজ পড়তে যেতে পারি অথবা রাস্তায়ও পড়তে পারি। উপার্জন হলে দেশে যে কোনো সময় যাওয়া যায়, কারো কাছে অনুমতি নিতে হয় না, আমি নিজেই বস। My name is Mohammed Majumdar. Since 1989, I have been living in Parkchester. I have spent the last 30 years in the community organizing and helping my district because the actual people in the community need a voice. I want to continue build the Bronx. I cannot build alone. So in June 2021, I'm asking for your vote. Paid for by Majumdar for the Bronx. বিরতির পর বাংলাদেশ উইকে স্বাগত। শুরুতেই আমেরিকার প্রসঙ্গ।
প্রাণঘাতী করোনার দ্বিতীয় ঢেউয়ে ফের থমকে গেছে যুক্তরাষ্ট্রের নাগরিক জীবন। স্বাভাবিক জীবনযাত্রা নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়, যার প্রভাব পড়েছে প্রায় সর্বত্র। করোনার থাবায় হারিয়ে যাচ্ছে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। বিপণী বিতান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানগুলো প্রায় বন্ধের পথে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে রেস্টুরেন্ট ব্যবসা। নেওয়া হয়েছে প্রশাসনের বিধিনিষেধ। চলমান আছে গ্রোসারি শপ, নিত্যপণ্য এবং জরুরি ওষুধ সেবা সহায়তা প্রতিষ্ঠানগুলো। ফলে কিছুটা হলেও টিকে থাকার লড়াই করছেন সংশ্লিষ্ট বাংলাদেশি ব্যবসায়ীরা, যদিও প্রত্যেককেই মানতে হচ্ছে সিডিসি গাইডলাইন। নিউ ইয়র্ক সিটিতে করোনাকালীন নিত্যপণ্যের বাজারের খানিকটা তুলে ধরেছেন সালাউদ্দিন মোহাম্মদ রাসেল। Yes. So are you happy with their service? I am. I actually lost my keys here one time and they found them and gave them back to me. So, yeah, really nice people. কুইন্সের জ্যাকসন হাইটস, ব্রঙ্কসের পার্কচেস্টার এবং জ্যামাইকার হিলসাইডের মতোই ব্রুকলিনের চার্চ অ্যান্ড ম্যাকডোনাল্ডস এভিনিউ সবার কাছে যাওয়া হচ্ছে আরেকটি মিনি বাংলাদেশ। একটা সময় অত্র এলাকা ঘিরে ছিল লোকে লোকারণ্য। সন্ধ্যার পর বাংলাদেশিদের পদভারে মুখর হয়ে উঠত প্রিয় এই স্থানটি। ভাগ্যের নির্মম পরিহাস, কোভিড-19 নামক একটি ভাইরাস পাল্টে দিয়েছে এর সবকিছুই। তাই তো একসময়ের সরগরম এলাকায় এখন কেবলই শুনশান নীরবতা। গেল বছর প্রথম দফার লকডাউন তুলে দেওয়ার পর কিছুটা গতি ফিরলেও করোনার দ্বিতীয় ঢেউয়ে আবারও থমকে গেছে এখানকার জনজীবন, যার প্রভাবও পড়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্যে। এখন প্রাদুর্ভাব দিন দিন বাড়তেছে, মানুষের মাঝে সবার মাঝে একটা আতঙ্ক বিরাজ করতেছে। সার্বিক পরিস্থিতি বলতে গেলে মোটামুটি এখনও ঠিক আছে, কিন্তু সামনের দিকে দিন দিন যেটা ক্ষতির দিকে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য আগে বেশি খারাপ যে সেটা বলবো না, আদার্স যে আপ অ্যান্ড ডাউন। ব্রুকলিনের বাংলাদেশি এ এলাকাটিতে দেশীয় পণ্যের প্রচার ও প্রসার দীর্ঘদিনের। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান কিভাবে তারা মোকাবেলা করছেন করোনার এই মহামারী। তো অনেকদিন বন্ধ ছিল, অনেক দোকানপাট বন্ধ ছিল, মানুষের জিনিসপত্র নিতে অনেক অসুবিধা হইতো। সো ওই অনুযায়ী আমরা ডিস্টেন্স বজায় মেনটেন করে আর কি দোকানটা রানিং করেছি আর কি। কাস্টমারদের উদ্দেশ্য করোনাকাল সেফ থাকেন, সিটির স্বাস্থ্য বিভাগ এটা মানি চলেন, জনকে ভালো রাখেন। চাহিদা থাকায় নিত্যপণ্যের বাজারের অবস্থা ততটা খারাপ নয়, যদিও প্রত্যেককে মানতে হচ্ছে সিডিসি গাইডলাইন। কারো কারো মুখে উঠে আসে মাস্ক ব্যবহারে অনীহার কথা। এরা এটাকে করে না, সব মনে করাটা মাস্কটা অনেক কিছু নিষ্কৃত করে। আমার যদি কোনো কিছু মাস্ক পরি একজনের মতো মসজিদে ইভেন মানুষ গেলে না মাস্কের ভিতরে ঢুকে যায়। আলহামদুলিল্লাহ ভালো, হ্যাঁ করতেছে। মাস্ক ছাড়া আসলে মাস্ক দিয়ে দিই আমরা। কর্মচারীদের ন্যূনতম মজুরি পরিশোধে হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের, যার মধ্যে অন্যতম বিপর্যয়ের মুখে থাকা রেস্টুরেন্ট সহ একাধিক সেবামূলক প্রতিষ্ঠান। একমাত্র ব্যতিক্রম লক্ষ্য করা গেছে গ্রোসারি ও সুপার শপগুলোতে। হ্যাঁ, যথেষ্ট টেক কেয়ার করে আল্লাহর রহমতে, এবং আমি যথেষ্ট প্রাউড হালাল কাজ করতেছি। এখানে অনেক সুবিধা দিচ্ছে এরা, নামাজ পড়তে সব সুযোগ সুবিধা করে সব কিছু। হ্যাঁ, না দেওয়াগুলা দেয় তারা খুবই ভদ্র, মানে তারা ব্যবহার খুব সুন্দর, সব কিছু তারা বলে। হ্যাঁ, না ঠিক মতো দেশ প্রতি সপ্তাহ আমাদের খুব আনন্দ লাগতেছে, আমরা খুব হ্যাপি। আমি অফকোর্স সন্তুষ্ট। হ্যাঁ, এখন পর্যন্ত, তবে ভবিষ্যতে কি নাই, কারণ ব্যবসার খুবই খারাপ। অবশ্য গোটা নিউ ইয়র্কে গ্রোসারি ব্যবসার নিয়ন্ত্রণ রয়েছে পাইকারি বিক্রেতাদের হাতে। তাদের উপর ভর করে নিত্যপণ্যের দাম ওঠানামা হয়ে থাকে বলে জানান ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। না, কাস্টমার আমাদের দোকানে আসতে কিন্তু এখন পারতেছে না। সালাউদ্দিন মোহাম্মদ রাসেল, চ্যানেল টিটি নিউজ, নিউ ইয়র্ক। হয়তো এটা যখন হবে তখন আরো কিছু ঠিক হয়ে যাবে আশা করি। এবার বিদেশে বাংলাদেশ। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস জনিত কোভিড-19 সংক্রমণ রোধে অবশেষে ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। নিজ দেশের মানুষের পাশাপাশি প্রবাসীদের বিনামূল্যে করোনার টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। সৌদি থেকে আরও জানাচ্ছেন আরিফুর রহমান। করোনা ভাইরাস প্রতিরোধে গেল 24 নভেম্বর ফাইজারের টিকা ব্যবহারের অনুমোদন দেয় সৌদি ঔষধ প্রশাসন। এরই ধারাবাহিকতায় ভ্যাকসিন পেতে অনলাইনে রেজিস্ট্রেশনের আহ্বান জানায় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে বলা হয়, সৌদি ও নন সৌদি সবাইকে বিনামূল্যে দেওয়া হবে করোনার টিকা।
অনলাইনে সিহাতি অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করার সুযোগ রাখা হয়। ওই অ্যাপসে রেজিস্ট্রেশন করতে অবশ্যই আগে থেকে আবশিরের নিবন্ধন করতে হবে। অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে গুগল প্লে স্টোরে, আইফোনের মাধ্যমে অ্যাপ স্টোরে সিহাতি লিখে সার্চ করলেই অ্যাপসটি পাওয়া যায়। বিনামূল্যে সবাইকে করোনার টিকা দেওয়ার সৌদি সরকারের সিদ্ধান্তকে মানবতা ও মহানুভবতার বহিঃপ্রকাশ বলে মনে করেন প্রবাসীরা। সৌদি বাদশাহ সালমান বর্তমানে কোভিড-19 যে ঘোষণা দিয়েছে সকল প্রবাসীর জন্য, তার জন্য মানবিক যে ঘোষণা দিয়েছে বিনামূল্যে কোভিড-19 টিকা দেওয়া হবে। এতে করে সকল প্রবাসী আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ জানায় এবং ওরা সকল প্রবাসী মোটামুটি আনন্দিত। সৌদিতে 3 ধাপে দেওয়া হবে করোনার ভ্যাকসিন। প্রথম ধাপে 40 থেকে 65 বছর বয়স্কদের, দ্বিতীয় ধাপে 30 থেকে 40 বছর বয়স্করা পাবেন টিকা। শেষ ধাপে করোনার টিকা দেওয়া হবে সব স্তরের মানুষকে। তাদের নেক্সট যারা দিবেন তারা হলো 30 থেকে 40 বছরের, থার্ড যারা সবাই পাবে যারা প্রবাসী এখানে আছে। তো এত বড় একটা উদ্যোগ নেওয়ার জন্য আমরা সৌদি সরকারকে অবশ্যই সাধুবাদ জানাই। এখন পর্যন্ত মনে হয় এই ধরনের উদ্যোগ কোনো দেশে নিতে পারে নাই, তবে এটার জন্য সৌদি সরকারকে আমরা অনেক অনেক সাধুবাদ জানাই। অ্যাপস চালুর পর এ পর্যন্ত অনলাইনে প্রায় 5.5 লাখ আবেদন জমা পড়েছে। সৌদিতে করোনা শনাক্তের পর থেকে কঠোর নিয়ন্ত্রণের কারণে এখন করোনা আক্রান্তের সংখ্যা একেবারেই নগণ্য। করোনা পরিস্থিতিতে সারা বিশ্বে এখন করুণ অবস্থা, সারা পৃথিবীতেই করোনার প্রাদুর্ভাব চলতেছে। সেক্ষেত্রে সৌদি আরবের ব্যাপারটা একটু ভিন্ন, কারণ তাদের সতর্ক অবস্থার কারণে এখনো এখানে তেমন একটা প্রাদুর্ভাব থাকলেও এটা মহামারী আকারে দেখা দেয়নি। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে 25শে ডিসেম্বর পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা 3,61,903 জন। এর মধ্যে সুস্থ হয়েছেন 3,52,815 জন। 2,920 জন চিকিৎসাধীন রয়েছেন। সৌদিতে গড়ে 1 থেকে 200 জনের মতো করোনায় আক্রান্ত হচ্ছেন, যার তুলনায় প্রতিদিন সুস্থতার হার প্রায় সমান সমান। আরিফুর রহমান, চ্যানেল টিটি নিউজ, রিয়াদ, সৌদি আরব। আবারও নিচ্ছি বিরতি। যখন ফিরছি তখন থাকছে সবাইকে কাঁদিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দেশের জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের, বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত। বিধিনিষেধ মেনে বিশ্বজুড়ে পালিত হলো ক্রিসমাস। লাল নীল জোনাকি বাতির ঝলকানি থাকলেও নেই চিরচেনা রূপ। আপনি কি বয়স্ক পিতামাতা ও গুরুজনদের দৈনিক সেবা নিয়ে চিন্তিত? ভাববার কোনো কারণ নেই। সিনিয়র মাল্টি সার্ভিস ইনক আপনাকে দেবে বয়স্ক সেবার সকল সমাধান। আপনি কি বয়স্কদের সেবা করছেন? তাহলে আপনার সময়ের মূল্য হবে উপযুক্ত পারিশ্রমিক। SMS ইনক স্বল্প মূল্যে বাড়ির দৈনিক কাজকর্মে যে কোনো ধরনের বয়স্ক সেবা দিতে সদা প্রস্তুত। নিউ ইয়র্ক স্টেটের বয়স্ক ও অক্ষম বাসিন্দাদের আস্থা SMS ইনক এর পূর্ণ ব্যবস্থা। বিস্তারিত জানতে কল করুন 3477785252। আবারও ড্রিমল্যান্ড স্টুডেন্ট কনসালটেন্সি বাংলাদেশ উইকে আমন্ত্রণ। ইন্তেকাল করেছেন জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার সকাল 8:20 রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ক্যান্সার আক্রান্ত এই অভিনেতা ভারতের চেন্নাইয়ের ক্রিশ্চিয়ান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন শেষে গত রবিবার দেশে ফেরেন। জানা গেছে প্যানক্রিয়াসের ক্যান্সারে ভুগছিলেন আব্দুল কাদের। উন্নত চিকিৎসার জন্য তাকে 8 ডিসেম্বর চেন্নাইতে নেওয়া হয়। সেখানে পরীক্ষার পর 15 ডিসেম্বর তার ক্যান্সার ধরা পড়ে। চিকিৎসকেরা জানান অবস্থা সংকটাপন্ন। ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। শারীরিক দুর্বলতার কারণে তাকে কেমোথেরাপি দেয়া হয়নি। নাটক, বিজ্ঞাপন, চলচ্চিত্র এ 3 মাধ্যমেই সমান জনপ্রিয় ছিলেন আব্দুল কাদের। জনপ্রিয় ম্যাগাজিন, অনুষ্ঠান ইত্যাদির নিয়মিত শিল্পী ছিলেন তিনি। কোথাও কেউ নেই ধারাবাহিক নাটকে বদী চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান কাদের। নক্ষত্রের রাত নাটকে দুলাভাই চরিত্রে প্রশংসিত হন তিনি। রং নাম্বার সহ বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেছেন আব্দুল কাদের। বারিধারা জামে মসজিদে জানাজা শেষে বাদ মাগরিব বনানী কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এবার আমেরিকান মূলধারা ও আন্তর্জাতিক খবর।
যার থামার কোনো আলামত নেই, নেই কোনো সীমারেখা, যাকে দমাতে একযোগে মাঠে বিশ্বমোড়লরা। কিন্তু কে শোনে কার কথা? যার নেশা মানবতাকে ধ্বংস করা, মানবিক বিপর্যয় ঘটানো, সে তাই করে চলেছে। বলছিলাম কোভিড-19 নামক মরণব্যাধি করোনা ভাইরাসের কথা। গোটা বিশ্বকে প্রায় স্থবির করে দেয়া ভাইরাসটির ভয়াল থাবায় ভীত সন্ত্রস্ত শত কোটি মানুষ। সামাজিক বন্ধনকে তুচ্ছ করে দেয়া যার কাজ। এরই মধ্যে পেরিয়ে গেছে অসংখ্য উৎসব, মুসলমানদের দুটি পবিত্র ঈদ আর হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা। এবার এলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের মেরি ক্রিসমাস বা শুভ বড়দিন। যুগ যুগ ধরে মহা ধুমধামে পালিত হওয়া দিবসটিতে নেই কোনো প্রাণ। ঝলমলে আলোকসজ্জা আর লাল নীল জোনাকি বাতির ঝলকানি আছে ঠিকই, কিন্তু নেই চিরচেনা রূপ। এরপরও মেরি ক্রিসমাস উদযাপনে সামিল ছিল যুক্তরাষ্ট্র সহ বিশ্ববাসী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঠিক এক বছর আগের দিবসটি পালনে গোটা বিশ্ব ছিল মাতোয়ারা, কিন্তু গেল বছর হঠাৎই চাওর হয়ে ওঠে করোনা ভাইরাস। চীনের উহান থেকে আবির্ভাব, এর পরের ইতিহাস সবারই জানা। করোনা মহামারী চলছে তার আপন গতিতে, প্রতিদিনই ঝরছে বিশ্বের অসংখ্য তাজা প্রাণ। খানিকটা বিপন্ন হতে চলা বিশ্ব মানবতা এখন মরণব্যাধি ভাইরাসটির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে শুরু করেছে, কিন্তু তাতেও যেন কোনো প্রাণ নেই। খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের তীর্থস্থান বেথলেহেম, কুমারী মেরির পুত্রের জন্মস্থান ফিলিস্তিনের এ নগরে নেই চিরচেনা রূপ। স্বল্প সংখ্যক লোকের উপস্থিতিতে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। Christmas for us this year is so sad. There is no Christmas. এ যেন অন্যরকম এক আয়োজন। পুণ্যার্থীদের ভালোবাসার দীর্ঘশ্বাসটুকুন পাচ্ছে না এই ক্রিসমাস ট্রি, যার সঙ্গে পরিচয় ছিল না কারোই। বিশ্ব রাজধানী খ্যাত নিউ ইয়র্ক সিটির ম্যানহাটেন এখন প্রাণহীন এক নগরী। নেই কোনো কোলাহল। রকেফেল্লার সেন্টারের ক্রিসমাস ট্রির রঙিন আলোকছটার একমাত্র সঙ্গী আশপাশের সারি সারি ভবন আর রাজপথ। করোনা ভাইরাস অসংখ্য প্রাণ কেড়ে নিলেও মানুষের মানবিক মূল্যবোধ কতটা বদলেছে সেটা বলা মুশকিল। ক্ষমতার দম্ভ আর রাজনীতির ডামাডোল এখন চলমান। বাস্তবধর্মী নয়, বরং বিশ্ব নেতাদের কাছে জনসাধারণের আবেগের ব্যবহারই মুখ্য, যার প্রমাণ আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা আর নির্বাচনী রাজনীতিতে লিপ্ত ট্রাম্প সবকিছুতেই উল্টো পথের যাত্রী। We are delivering millions of doses of a safe and effective vaccine that will soon end this terrible pandemic and save millions and millions of lives. During this wonderful time of year, we also give thanks for the brave and selfless Americans who keep us safe. On behalf of Melania and the entire Trump family, we wish you a very Merry Christmas and a Happy New Year. বিশ্ববাসীদের কাছে সবার উপরে ধর্মীয় মূল্যবোধ, তাই তো এই উৎসবে অংশীদার হতে ভুল করেননি নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। We're going to miss our family, but it's what we need to do to keep our family safe. We celebrate apart, but not alone, and look forward to next year. কেবল আমেরিকাই নয়, ব্রিটিশ রানী থেকে শুরু করে কানাডা, ইউরোপ সহ বিশ্ব নেতাদের মুখে ছিল করোনাকালীন চ্যালেঞ্জ, যাদের বেশিরভাগের বড়দিন পালনে ছিল ভিডিও বার্তা আর বিশ্ববাসীর প্রার্থনায় ছিল মহামারী থেকে মুক্তি। Even though this year's Christmas traditions will be different, we can and should give thanks for everything that unites us. I hope you get a chance to celebrate it with your loved ones. I say thank you for the part you have played. শুভ বড়দিন ঘিরে আলোকসজ্জার ঝলকানি আর ভার্চুয়াল নামক রঙিন ফ্রেমে বন্দি উদযাপনেই এবার তৃপ্ত খ্রিস্ট ধর্মাবলম্বীরা, যাদের প্রত্যাশা পরিচ্ছন্ন ও ভাইরাসহীন মুক্ত বাতাসই হবে নতুন বছরের শুভ সকাল। কাজী লুৎফুল কবির, চ্যানেল টিটি নিউজ ডেস্ক।
এদিকে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 3 জন আহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN জানায়, শুক্রবার 25 ডিসেম্বর সকালে বড়দিনের এক অনুষ্ঠানে এই বিস্ফোরণ হয়। সে সময় ওই এলাকায় কালো ধোঁয়া দেখা গেছে। মেট্রো ন্যাশভিল অফিসের জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানায়, বিস্ফোরণে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্রুরা ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করছে। ন্যাশভিল পুলিশ বিভাগের মুখপাত্র ডন অ্যারন এক সংবাদ সম্মেলনে জানান, বিস্ফোরণকে ইচ্ছাকৃত বলে উল্লেখ করেছেন। বর্তমানে ওই এলাকা তদন্তের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। ন্যাশভিল ফায়ার সার্ভিসের মুখপাত্র জানান, আহত 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে কারো অবস্থা গুরুতর নয়। খেলার খবর। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার রবিন জ্যাকম্যান আর নেই। ক্রিকেটের বাইরে ধারাভাষ্যকার ও ব্রডকাস্টার হিসেবেও বেশ নাম কুড়িয়েছেন তিনি। জাতীয় দলের হয়ে খুব বেশি ম্যাচ না খেললেও ঘরোয়া ক্রিকেটে ব্যাটসম্যানদের জন্য ত্রাস ছিলেন সাবেক এই ফাস্ট বোলার। শুক্রবার 25 ডিসেম্বর কেপটাউনে 75 বছর বয়সে মারা গেছেন এই ক্রিকেটার। জ্যাকম্যানের জন্ম ভারতে 1945 সালে, তবে তার বেড়ে ওঠা ইংল্যান্ডে। আবার এই দুই দেশকে ছাপিয়ে তার সম্পর্কটা গভীর হয়েছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। এমনকি মাঝে মাঝে তিনি আফ্রিকার নাকি ইংল্যান্ডের, সেটা নিয়েও অনেকে দ্বিধায় পড়েছেন। শুরুর দিকে অভিনেতা হতে চাইলেও পরবর্তীতে ক্রিকেটের প্রেমে মজেছিলেন জ্যাকম্যান। ক্রিকেটার হওয়ার লক্ষ্যে মাত্র 19 বছর বয়সে সারে ক্রিকেট ক্লাবে ট্রায়াল দেন তিনি, তাতে টিকেও যান। এরপর ধীরে ধীরে হয়ে ওঠেন সারের পেস বিভাগের অন্যতম কাণ্ডারি। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করেন জ্যাকম্যান, তবে জাতীয় দলে বেশ বিলম্বে ডাক পান তিনি। বব উইলিসের ইনজুরিতে 25 বছর বয়সে দলে ডাক পান এই পেসার। ফের আমেরিকার প্রসঙ্গ। মানুষ সামাজিকভাবে হাসি খুশি ও খেলাধুলায় সম্পৃক্ত থাকতে অভ্যস্ত, কিন্তু সাম্প্রতিক সময়ে মরণব্যাধি করোনা ভাইরাস সব কিছুই পাল্টে দিয়েছে। ইচ্ছে থাকা সত্ত্বেও সামাজিকভাবে একত্রিত হওয়া কঠিন। বিশেষ করে করোনা মহামারী আমেরিকানদের জীবনযাত্রার প্রভাব ফেলেছে অনেক বেশি। বার, রেস্টুরেন্ট কিংবা খেলার মাঠ অথবা বিনোদন স্পট সব কিছুই এখন নিয়মের ছকে বাঁধা। এরপরও একটু প্রশান্তি পেতে মরিয়া আমেরিকার অভিবাসীরা। তাই তো সামাজিক দূরত্ব বজায় রেখেই চলছে খেলাধুলা। অভিবাসীদের স্বর্গরাজ্য নিউ ইয়র্কের বিভিন্ন প্লেগ্রাউন্ডের মতোই ব্যাডমিন্টন সেন্টার। কুইন্সের ফ্লাশিংয়ে 34 এভিনিউর ওপরে অবস্থিত প্লেগ্রাউন্ডে প্রতিদিনই জড়ো হন অসংখ্য ক্রীড়াপ্রেমী, যাদের প্রিয় খেলা ব্যাডমিন্টন। তারা জানান, গৃহবন্দী থেকে ত্যক্ত বিরক্ত, তাই বিনোদনের পাশাপাশি সেরে নেন শরীরচর্চা। নিউ ইয়র্কেও বাংলাদেশি উদীয়মান তরুণরা অন্যান্যদের সঙ্গে দল বেঁধেই অংশ নেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায়। খেলতে হলে মানতে হয় অনেক নিয়মকানুন। আগ থেকেই বুকিং দিতে হয় প্লেগ্রাউন্ডের নির্ধারিত স্থান। চ্যানেল টিটির প্রতিনিধিকে বাংলাদেশি খেলোয়াড়রা জানান, ফেদার ও র্যাকেট এবং মাঠ ভাড়াসহ জনপ্রতি $30 খরচ হয়। সেটির প্রায় 5টি বোরো থেকেই ফ্লাশিংয়ের প্লেগ্রাউন্ডে ছুটে যান বাংলাদেশি ক্রীড়াপ্রেমীরা। সবার এই খেলাটা প্রিয়, তাই আসলে এখানে ব্রুকলিনের মধ্যে এখানে খেলা হয়, সো খেলাটা ভালোবাসি, এই কারণে আসলে আসা, সবাই মিলে খেলতে আসা। যত দিন যাইতেছে তত খেলাধুলা সবাই অন্যদিকে, খেলাধুলা সবাই ছেড়ে দিতেছে বা অন্যদিকে মনোযোগ দিতেছে সবাই। মানুষ যত খেলাধুলার প্রতি থাকবে, শরীর চর্চা হবে, মন মানসিকতা ঠিক হবে, সব কিছুই ভালো। হ্যাঁ, পাশাপাশি আপনার এখন তো কোয়ারেন্টাইন, বাসার মধ্যে থেকে বোর হয়ে গেছি, সেজন্য এখন কোনো উইকে দুইবারও 3বারও আসা হয়। হ্যাঁ, প্রতি সপ্তাহে আসি। হ্যাঁ, আমরা বন্ধুদের সহ আসি। আমি 3 বছর এখানে। অনেক জায়গা থেকে আসে, কেউ ব্রুকলিন থেকে আসে, কেউ কুইন্স থেকে আসে। প্রতি সপ্তাহে আসা হয় না, কারণ প্রতি সপ্তাহে তো এখানে রিজার্ভেশন পাওয়া যায় না। হ্যাঁ, অনেক এনজয় করলাম আসলে, অনেকদিন পরে, দীর্ঘ 5 বছর পর। Every week you came here? Yeah, every week I come. I was born here, but I'm Korean. So, did you enjoy today? Yeah, I enjoyed today. Yeah. No, thank you. এবার আবহাওয়ার খবর। দেশের দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, নওগাঁ ও শ্রীমঙ্গলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শনিবার 26 ডিসেম্বর সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলে শৈত্যপ্রবাহ বাড়বে এবং তা অব্যাহত থাকবে। এছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে। তবে আগামী 72 ঘন্টা আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও নামতে পারে। আবহাওয়া বলছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এই ছিল চ্যানেল টিটির সাপ্তাহিক বুলেটিন ড্রিমল্যান্ড স্টুডেন্ট কনসালটেন্সি বাংলাদেশ উইক। বিদায় নেওয়ার আগে হিয়ারলিং বিডিএস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, আধুনিক চিকিৎসা নির্ভর অনেক দেশকে পেছনে ফেলে বিশ্বেও ভালো অবস্থানে। করোনার প্রভাব আর উবার পাঠাও এর কারণে সিএনজি ব্যবসায় ধস, নেই আগের মতো একতরফা বাণিজ্য। ঢাকার বেশিরভাগ ফুটপাত অবৈধ দখলদারদের কবলে, লাইনম্যান নামধারীদের টাকা দিলেই সব বৈধ। সৌদিতে বিনামূল্যে দেয়া হচ্ছে করোনার ভ্যাকসিন, প্রবাসী বাংলাদেশিরাও পাচ্ছেন সেই সুযোগ। এবং ট্রাম্পের ইমিগ্রেশন নীতি বাতিলে আলোর মুখ দেখছেন লাখো অভিবাসী, বাইডেনের হাত ধরে ডাকা বাস্তবায়নের প্রত্যাশা। সংবাদ বুলেটিন ও নিয়মিত অনুষ্ঠান, বিশেষ শো এবং প্রতিদিনকার আয়োজনে চোখ রাখতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.channelttv। সংবাদ বুলেটিন ও নিয়মিত অনুষ্ঠান, বিশেষ শো এবং প্রতিদিনকার আয়োজনে চোখ রাখতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.channeltt.tv এবং আমাদের সোশ্যাল মিডিয়ায় সম্পৃক্ত থাকতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। facebook.com/channelttv এবং ইউটিউব সাবস্ক্রাইব করতে টাইপ করুন youtube.com/channelttv এবং সেই সঙ্গে বেল বাটনটি অন করে রাখুন। এছাড়া আপনার হাতে থাকা স্মার্টফোন ও আইফোন থেকে আমাদের অ্যাপস নামিয়ে নিতে প্লে স্টোরে গিয়ে টাইপ করুন চ্যানেল টিটি। শেষ করছি আজকের মতো, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ। দেখা হবে আগামী বুলেটিনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।